নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং অনেক সমস্যা এবং প্রশ্ন নিয়ে আমরা সকলে এখানে আসি এবং আমার সঙ্গে যিনি আছে তার ব্যাপারে যতই বলবো ততই কম এবং আমার মনে হয় সেরা তিনি। সকলের প্রিয় এবং ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন এবং সত্যিই আপনাকে পেয়ে আমরা ধন্য। আবারও অনেক প্রশ্ন আছে। তো সময় নষ্ট না করে একের পর এক প্রশ্ন আমরা কোশ্চেনে চলে যাব। যাই। তো অনেক বন্ধুরা যারা প্রশ্ন করতে চাইছেন তারা অবশ্যই আমাদের Facebook পেজ আছে, Instagram পেজ আছে, তার সঙ্গে YouTube চ্যানেল আছে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন। এবং তার মধ্যে থেকে আরেকজন আমাদের প্রশ্ন করেছে দর্শক বন্ধু। লিখেছেন, "আমি কৌশিক মুখার্জি, বয়স 45, কলকাতা থেকে বলছি। আমার সব আছে কিন্তু বাড়ির উত্তর পশ্চিম কোণের ঘরটিতে ঢুকলেই কেন আমার দম বন্ধ লাগে?" দারুণ একটা কোশ্চেন। তার আগে সবাইকে বলি, আমি জয়দেব শাস্ত্রী, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নিশ্চয়ই বলবো আমি এই উত্তরটি। কৌশিকবাবু, আপনার সমস্যাটি কেবল আপনার একার নয়। এটি একটি জিওপ্যাথিক স্ট্রেস। কি বললাম? জিওপ্যাথিক স্ট্রেস। এবং বাস্তুর এক গভীর খেলা আমরা বলতে পারি। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ হলো কি কোণ? বায়ব্য কোণ, যার অধিপতি হলো চন্দ্র এবং বায়ু। মাথায় রাখবেন, বিজ্ঞানের দৃষ্টিতে এই কোণে যদি মাটির নিচে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স থাকে, কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স থাকে, তবে তা মানুষের মস্তিষ্কের কি সেরোটোনিন, মাথায় রাখবে এগুলি বিজ্ঞানীর ভাষা, সেরোটোনিন লেভেলে কমিয়ে দেয়। তন্ত্রমতে এই দিকটি হলো সম্পর্কের দিক। আপনার অবচেতন মন হয়তো ওই ঘরের কোনো পুরনো স্মৃতি বা নেতিবাচক এনার্জি আটকে রেখেছে। ওই ঘরের বায়ু চলাচল বন্ধ থাকলে সেখানে ছবির প্রাণ, স্থবির প্রাণ বা স্ট্যাগনেন্ট এনার্জি তৈরি হয়। আপনার উচিত ওই ঘরের একটি রূপোর পাত্রে গঙ্গা জল রাখা এবং দেওয়ালের হালকা ক্রিম বা সাদা রং করা। এটি আপনার মনের উপর তৈরি হওয়া অদৃশ্য পাহাড়কে সরিয়ে দেয়। মনে রাখবেন, ঘর কেবল ইট পাথরের নয়, ঘর শ্বাস নেয় আপনার সাথে। আপনি কি ভাবছেন আপনি একা শ্বাস নেন? তা নয়, ঘরও কিন্তু, আপনার ঘরটিও কিন্তু জীবন্ত। সেই ঘরকে কখনো দেখেছেন ভালোবাসতে? আপনি ভালোবেসেছেন? দেখবেন কেউ ঘরের মধ্যে গেলে শান্তি পায়, আবার কেউ ঘর থেকে বেরিয়ে শান্তি পায়, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে। এগুলি কেন হয়? দেখবেন কোনো একজন পার্সন পাশে বসলে খুব ভালো লাগে, মনে হয় যে ঘরটা যেন আলো হয়ে গেছে, মনে হয় মনটা শান্তি লাগে, হ্যাপি লাগে, খুব 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 আনন্দ অনুভব হয়। কিন্তু এমন আবার কেউ আছে যে পাশে বসলে বিরক্তি ফিল হয়, ভালো লাগে না। কেন? সব কিন্তু এগুলি পজিটিভ ও ভাইব্রেশন থাকে, নেগেটিভ ভাইব্রেশন থাকে। সেরকম বাড়িও, বাড়িতে গেলে এমন বাড়ি আছে যেখানে আপনি ঢুকলে আপনার দম বন্ধ হয়ে আসে, কোনো কিছুই ভালো লাগে না। হয়তো অট্টালিকা অনেক বড় বাড়ি, কিন্তু ছোট্ট ঘর, মনে হচ্ছে এই ঘরে একটা শান্তি। তাই বাস্তু ঠিক না থাকলে জীবনে কোনো কিছুই ঠিক হয় না। তাই আগে বাস্তুটা ঠিক করান। আর যদি মনে হয় ঠিক করাবেন তাহলে কন্ট্যাক্ট মি, এখনই, দেরি নয় আর। একদমই তাই। মানে বাস্তু একটা সায়েন্স এবং কি সুন্দর করে আপনি পুরোটাকে এক্সপ্লেন করলেন যে ভাইব্রেশনস নিয়ে কথা বললেন এবং সায়েন্সের সঙ্গে অ্যাস্ট্রোলজিকে মিলিয়ে দিলেন। এটা সত্যিই মানে বিশ্বাসযোগ্য, সব মানে রিলেটেবল সমস্ত দর্শকের কাছে। এবং দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। মানে সময় যেহেতু কম, তো একের পর এক প্রশ্ন দর্শক বন্ধুরা করে। তো সুমনা প্রশ্ন করেছে ঢাকা থেকে, মানে আপনার পপুলারিটি শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে এবং সর্বত্র সারা বিশ্বে আরকি, গ্লোবালি আপনি খুব ফেমাস। তো তেমনই একটা দর্শক বন্ধু আমাদের ঢাকা থেকে মেসেজ করেছে এবং বলেছে, "আমার বিয়ের ঠিক আগে কেন সবসময় বারবার সব ভেঙে যায়?" তোমার এই সমস্যার পেছনে লুকিয়ে আছে কার্মিক প্যাটার্ন। কি বললাম? কার্মিক প্যাটার্ন এবং হস্তরেখা, বিবাহ রেখার সূক্ষ্ম কারসাজি। কি বললাম? ভালো করে মিলিয়ে নাও, দেখে নাও, কথাটা বারবার শুনবে। হস্তরেখা, বিবাহ রেখার সূক্ষ্ম কারসাজি। হস্তরেখা বিজ্ঞানে
বুধ পর্বতের নিচে যদি বিবাহ রেখাটি নিচের দিকে ঝুলে থাকে বা সেখানে কোনো ছোট্ট ক্রস চিহ্ন থাকে, তবে তা মানসিক ব্লকেজ নির্দেশ করে। অনেক সময় আমাদের ডিএনএতে আমাদের পূর্বপুরুষদের কোনো অতিপ্ত প্রেম বা বিচ্ছেদের ট্রমা থেকে যায়, যা আধ্যাত্মিক পরিভাষায় পিতৃঋণ বা আরেকটা কি জেনেকোলজিক্যাল, কি বললাম, জেনেকোলজিক্যাল হোল্ড নামে পরিচিত। আপনি যখনই বিয়ের কাছাকাছি পৌঁছান, আপনার সাবকনশাস মাইন্ড কোনো এক অজানা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, যা মহা জাগতিকভাবে বাধা তৈরি করে। আপনার ভাগ্যের দোষ নয়, এটি আপনার শরীরের ভেতর থাকা একটি এনার্জি লুপ। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি ভালোবাসার যোগ্য। দেখবেন 3 মাসের মধ্যে আপনার জন্য সঠিক মানুষটি মহাবিশ্ব খুঁজে আনবে। বুঝতে পারলেন? এরকম কথা হয়তো আপনাকে কেউ বলেনি। আর একটা কথা, আমি যে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, যদি মনে হয় যে আপনার কোশ্চেন এখানে নেই, তাহলে আপনিও করতে পারেন আপনার কোশ্চেন আপনার নাম বয়স দিয়ে। যদি আপনার নাম লুকিয়ে যেতে চান, তাও আপনি লুকোতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভাবেন যে না, আমার নাম বয়স জায়গার নাম দেব, তাহলে আপনার নাম বয়স জায়গার নাম দিয়ে আমি আপনার কোশ্চেনটি এবং আপনার কোশ্চেনের অ্যান্সারটি আমি তুলে ধরবো বিভিন্ন চ্যানেলে। নিউজ 18 থেকে শুরু করে সমস্ত চ্যানেলে কিন্তু দেখতে পাবেন, রূপসী বাংলা এবং নিউজ টাইম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই প্রশ্ন উত্তর আপনি দেখতে পারবেন। তাই আর দেরি নয়, আপনি জানুন, আমি জয়দেব শাস্ত্রী এই প্রথম নিয়ে এসেছি, আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দেব। তাই এখনই দেরি না করে কমেন্টে যেভাবেই হোক, যাতে এই কোশ্চেনটা আমাদের চোখে ভেসে ওঠে, তাই এখনই কোশ্চেন লিখে পাঠান আপনার সমস্যা নিয়ে, এবং আপনার সমস্যা, আপনার বয়স এবং আপনি কোথায় থাকেন সেই জায়গা নাম দিয়ে। তাই তো নাকি? একদমই তাই। তো অনলাইনে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আরকি। আপনি যদি সেই লাকি অডিয়েন্সটা হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনেক কোশ্চেন তোমাকে বলবো, একদম তাই। মানে এখনো পর্যন্ত আমাদের কাছে 30,000 কোশ্চেন মানে জমা হয়ে আছে, 30,000। বুঝতেই এবং আমরা পারছি। লাকিলি ভাবে আমরা দেখি, মানে আমরা এই নয় যে একটা দুটো করে না, লাকিলি ওই যে লাকি পার্সন আজকে ধরো 50টা কোশ্চেন বললাম, অ্যান্সার দিলাম, এরকম করে বহু কোশ্চেন আমাদের জমা হয়ে থাকে। তো আমার মনে হয় আপনিও কিন্তু সেই লাকি ব্যক্তি, তাই এখনই কোশ্চেন করুন, অ্যান্সারটা অবশ্যই পেয়ে যাবেন একদম। আপনি। আর হয় না যে লটারির টিকিট কাটলে হয়তো আপনার লটারি লাগবে না। হতেই পারে। কিন্তু আপনার কোয়েশ্চেন এখানে সলভ করলে হবে, কিন্তু হবে। হবেই, পাবেই। একদম আপনি ফলাফল পাবেই, সমস্যার সমাধান পাবেই। তো এরকমই একটা সমস্যার সমাধান পেতে আমাদের দূর থেকে একটা বন্ধু শিলিগুড়ি থেকে মেসেজ করেছেন। জোসেফ মেসেজ করেছে। তার বয়স 52 ইয়ার্স। আর প্রশ্নটা একটু অন্যরকম, মানে নিউমারোলজিকে কেন্দ্র করে আরকি প্রশ্ন করেছে যে, আমার সংখ্যা তারিখ ৮, ১৭ আর ২৬ তারিখের লোকেদের সাথেই কি কেন বারবার ঝামেলা হয়? মানে এই যুক্ত ফল যে ৮ আসছে, মানে এটা কি কোনো কানেকশন? মানে কি হতে পারে? হুম, ৮ ১৭, দেখো ৮ ও তোমার শনি, শনি, ১৭ টাও শনি, শনি, ৮ আর তোমার ২৬ টাও তোমার ২ আর শনি। ৬, ৮। একদম। তো জোসেফ সাহেব, তো এটি সংখ্যাতত্ত্ব একটা বিচার, কেন এক অদ্ভুত রহস্য জানো তো? মানে ৮ সংখ্যাটি হলো শনি, স্যাটার্ন। তো স্যাটার্ন আমরা জানি শনির প্রতীক হলো ৮। শনি হলো ন্যায়ের দেবতা এবং ধীর গতির গ্রহ। কি বললাম? অনন্ত না, অত্যন্ত ধীর গতির গ্রহ, তাই নয়? তো আপনার নিজের জন্ম তারিখ যদি শনির সাথে শত্রুতা রাখে, এমন কোনো গ্রহের, যেমন সূর্য বা এক সংখ্যা অধীনে হয়, তবে কি এই সংখ্যাগত অনিবার্য, একে বলা হয় নম্বর ক্লাসিং। ক্লাস বেঁধে গেল, ক্লাসিং। তো আসলে এই মানুষগুলো আপনার জীবনে আসে আপনাকে ধৈর্য শেখাতে। ৮ সংখ্যার মানুষরা আপনার জীবনে আয়না হিসেবে কাজ করে। তারা আপনার সেই ভুলগুলোই সামনে আনে যা আপনি দেখতে চান না। একে এড়িয়ে না গিয়ে আপনি যদি তাদের থেকে শৃঙ্খলা শেখার চেষ্টা করেন, তবে এই বিরোধী, মানে কি এই বিরোধী আপনার সবচেয়ে বড় শক্তিতে
পরিণত হবে। মহাবিশ্ব আমাদের সেই সব মানুষকেই দেয় যাদের আমাদের বিবর্তনের জন্য প্রয়োজন। মাথায় রাখো কিন্তু এই কথাগুলি। মহাবিশ্ব কিন্তু আমাদের যাকে তাকে দেয় না, আমাদের দেয় এমন মানুষদের যাদের বিবর্তনের জন্য প্রয়োজন। তাই দেখবে আমরা চাইলেও কিন্তু সবকিছু কিন্তু মানে আমাদের মন মতো হবে তা নয়। আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু আমরা কি পাই? পাই না কিন্তু। আমরা যা চাই সেটা পাই না, যা পাই সেটা চাই না। কিন্তু যদি আমরা যা চাইতাম, যদি সেটাই পেয়ে যেতাম, তাহলে কিন্তু সমস্যা কিন্তু আরো বাড়তো। সমস্যা কিন্তু মিটতো না। আমার আ যাকে ভালো লাগে হয়তো তাকে চেয়ে বসলাম। কিন্তু দেখা গেল যাকে চাইলাম তাকে হয়তো অন্য কারো ভালো লাগে বা তার হয়তো অন্য কাউকে ভালো লাগে। তাই ব্যাপারটা এমন কিছু যে তোমার পাওয়ার, তোমার ভাইব্রেশন এর সাথে কি তার ভাইব্রেশন যদি মিলে যায়, তাহলে তোমার চাওয়াটা যদি সেই লেভেলের চাওয়া হয়, পজিটিভ চাওয়া, যে তোমার চাওয়াটা তাকে যে চাইছে তার থেকেও বেশি, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। আজকে এই জয়দেব শাস্ত্রী এই ক্যালকুলেশনটা বলে দিল। কারণ এটা আমি আমি তোমাদেরকে বললাম, জয়দেব শাস্ত্রী বলল। কি বললাম? আবারও মাথায় রাখো। তুমি যদি এমন একজনকে চাইছো, কিন্তু তোমার চাওয়াটা সেই মানুষটিকে আরেকজন চাইছে বা সেই মানুষটি আরেকজনকে চাইছে, কিন্তু সেই চাওয়াটার থেকে তোমার চাওয়াটা যদি বেশি হয়, তাহলে তুমি কিন্তু তাকে পেয়ে যাবে। আজ না হয় কাল, ১ বছর পর না হলে ৫ বছর পর তুমি তাকে পাবেই। এটা আমি তোমায় বললাম। তাই তো নাকি? একদমই তাই। মানে নিষ্ঠা সহকারে যদি কাউকে আপন করা যায়, অবশ্যই আপন তো হবেই সে। এবং ওই যে প্রশ্নটা করলে যে ৮, ১৭ ভয় পাওয়ার কিছুই নেই। আপনি উত্তর তো পেয়েই গেছেন এবং আমার একটা নাম মানে নামও মাথায় আসলো যে এই নাম্বারটা যে সবসময় অভিশাপ তা কিন্তু নয়। নরেন্দ্র মোদির নাম্বারও কিন্তু 17, উনি কিন্তু পিএম। তো এই কাজটা করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। ঠিক আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন এবং যেখানে আটকে যাবেন, ধরো লক্ষ্যতে যেতে, যেতে একদম আটকে গেছেন। এক পা ডান দিকেও না, এক পা বাঁ দিকেও না, সোজা চলে আসতে হবে আমাদের আ জয়দেব শাস্ত্রীজির তা কাছে। তুমি কিন্তু অনেক কিছুই মানে রাখো, মাথায় রাখো না? সমস্ত সমস্যার সমাধান তো আমি এখানে এসেই পাচ্ছি। যে আমি যদি লাভ পাই, তাহলে আমার দর্শক বন্ধুরা কেন পাবে না? তারা কেন মানে হাতছাড়া করবে এই সুবর্ণ সুযোগ? তেমনই একজন দর্শক আমাদেরকে মেসেজ করেছেন এবং বলেছেন, আ তিনি তার নাম জানিয়েছেন, তিনি পূজা এবং তার বয়স 33। তিনি কিন্তু চণ্ডীগড় থেকে মেসেজ করেছেন। বলেছেন যে, "আমার হাতের তালুতে একটি স্পষ্ট এম চিহ্ন আছে। এর বিশেষত্ব কি?" পূজা, তোমার হাতের এই এম চিহ্নটি না পৃথিবীর মাত্র ৩ থেকে ৫% মানুষের থাকে। এটা মাথায় রাখবে। এটি মূলত তোমার হৃদয় রেখা। কি বললাম? হৃদয় রেখা, ভাগ্য রেখা, জীবন রেখা এবং মস্তিষ্ক রেখার এক অভূতপূর্ব মিলন। এটি প্রমাণ করে যে তুমি একটি ওল্ড সোল, কি বললাম? ওল্ড সোল বা পুরনো আত্মা। ওল্ড সোল মানে কি? পুরনো আত্মা। গ্রাফোলজি এবং হস্তরেখা অনুযায়ী যাদের হাতে এই চিহ্ন থাকে, মানে কি এম চিহ্ন, তাদের সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর হয়। তুমি মানুষের চোখের দিকে তাকিয়ে তাদের মনের কথা বুঝতে পারবে, কিন্তু এর বড় ব্যাখ্যা হলো তুমি যা ইচ্ছা করবে তাই তোমার জীবনে ঘটবে। ল অফ অ্যাট্রাকশন। কি? ল ল অফ অ্যাট্রাকশন। আপনার জন্য সতর্কবার্তা হলো, আপনি নেতিবাচক কিছু ভাবলেও তা কিন্তু দ্রুত ফল দেবে। এই এম চিহ্নটি মহাবিশ্বের দেওয়া একটি আশীর্বাদ পত্র, যা আপনাকে অন্যকে পথ দেখানোর জন্য দেওয়া হয়েছে। তাই এই এম চিহ্নটি কিন্তু নট ব্যাড। এম চিহ্নটি দ্য গুড সাইন। তো এম চিহ্নটি কিন্তু একটা খুব ভালো জিনিস। যদি আমি তোমাকে বলি, তোমার হাতে যদি এম চিহ্ন থাকে, হুম, আহ, তুমি যাকে চাইবে তুমি তাকে মানে পাবে। মানে তুমি যা বলবে সে শুনতে বাধ্য হবে। হুম, তুমি তোমার হাতে ধরো একটা এম চিহ্ন আছে, তুমি আমাকে যা বলবে দেখা গেল সেটা খুব একটা মানে মানে গ্রহণযোগ্য নয়, কিন্তু সেটাও
আমি মানতে বাধ্য। আচ্ছা। মানে এম চিহ্নটার এতটা পাওয়ার। মানে আবার এম চিহ্নটা থাকলে তুমি কিন্তু খারাপ কিছু চাইবেও না। মানে তুমি যে খারাপ জিনিস, তুমি খারাপ জিনিস চাইলে তো তোমার হাতে এম চিহ্ন হতো না। মানে এম চিহ্নটা যদি তুমি মানে ভালো পারসন হও, আর আমরা ভালো কি করে, আমি আজকে মানে বলবো যে ভালো আমরা কিভাবে বুঝি। ভালো আমরা কিভাবে বুঝি? দেখো আমি তোমাদের একটা কথা বলি। আ ৫ টা বিয়ে করেও কিন্তু সে একটা ভালো মেয়ে হতে পারে। ৫ টা বিয়ে করেও সে কিন্তু একটা ভালো মেয়ে হতে পারে। কিন্তু একটাও বিয়ে করেনি। কারো সাথে কোনোদিন প্রেম করেনি। কাউকে কোনোদিন ভালোবাসেনি। সে দেখা গেল তার নামে ৩৫ টা কেস রয়েছে। সে সবথেকে বাজে। হয়তো সে তাকে আ মানে তার নাম শুনলে হয়তো অনেকে আঁতকে ওঠে। এরকমও কিন্তু পারসন আছে। সবসময় মানে জাজ করবে না যে জানো তো ওর না ৪-৫ টা এফআইআর আছে, ও না খুব একটা ভালো না। আ এই জিনিসটাই কিন্তু খারাপ। সবসময় সম্পর্ক, সবসময় লাভ, সবসময় ভালোবাসা, সবসময় সবকিছু দিয়ে কিন্তু মানুষকে জাজ করা যায় না। মানুষ এমন সময় এমন জায়গায় আটকে যায়, সেই জিনিসটা কিন্তু জানতে হবে। তাই আমি জয়দেব শাস্ত্রী, আমি কিন্তু কাউকেই, সে খারাপ জায়গায়, অনেকে আছে আমার কাছে আসে, এমন একটা জায়গায় জব করছে বা কাজ করে, সেটা হয়তো আমাদের সাধারণ মানুষের চোখে মনে খুব খারাপ। কিন্তু সেই পার্সনটার থেকে ভালো মানুষ আমি হয়তো খুব কম দেখি। হয়তো সে যে জায়গায় কাজ করছে সেই জায়গার কাজটা খারাপ। কিন্তু সেই পার্সনটা ভালো। বুঝলে কথাটা? মানে আমরা কিন্তু চট করে জাজ জাজ করে করে ফেলি। খুব জাজমেন্টাল যে হয়ে পড়ি হ্যাঁ, আমরা। আমরা মনে করি, এই জানিস তো ও না খুব ওই মেয়েটা না খুব মানে করে। ও ৪-৫ টা অ্যাফেয়ার আছে কিন্তু ও খুব বাজে। আমরা কিন্তু না শুনেই না জেনেই বলে জাজ দিলাম। করে ফেলি। হয়তো মেয়েটাকে সবাই প্রপোজাল দেয়। মেয়েটা প্রপোজাল দেয়, হয়তো অ্যাকসেপ্ট করে হয়তো কাউকে, কিন্তু সেখান থেকে মেয়েটা হয়তো আঘাত খেয়ে মেয়েটা সরে আসে না, সরে আসে। কিন্তু সবাই ভাবে যে মেয়েটা মেয়েটাই মনে হয় খারাপ। হ্যাঁ। খারাপ। তো যেহেতু আমরা একজন অ্যাস্ট্রোলজার, তো আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝতে পারি। তাই আমরা হট করে কাউকে ডিমোটিভেট করে দিই না, বা কাউকে আমরা বলে দিই না যে তুমি খারাপ, তোমার দ্বারা এটা হবে না, এই জায়গাগুলি। তাই সবাইকে বলব যে আ অনেকের কাছে অনেক ভালো বেটার কিছু কিন্তু থাকে। তাই আ তোমার কাছে যেটা আছে দ্যা বেস্ট, তুমি খুব লাকি পারসন। একদমই তাই। এবার পরের প্রশ্নতে যাব এবং অমিতাভ প্রশ্ন করেছে। তার বয়স ৬০ বছর, রাঁচিতে থাকে এবং প্রশ্ন করেছে অবসরের পর কেন আমি বারবার পুরনো বাড়ির স্বপ্ন দেখছি? হুম। অমিতাভ বাবু, তুমি এমন একটা জায়গায় কোয়েশ্চেন করেছো, ভালো কোয়েশ্চেন। কারণ এটা নিয়ে আমি চর্চা করি। এটাকে আমরা স্বপ্নতত্ত্ব বলি। স্বপ্নতত্ত্ব বা ড্রিম সাইকোলজি। আ এই অনুযায়ী পুরনো বাড়ি দেখা মানে তোমার আত্মা তোমার শৈশবে বা তোমার শিকড়ে ফিরে যেতে চাইছে। আধ্যাত্মিক মতে ৬০ বছর বয়সের মানুষ তার জীবনের ২য় জন্ম লাভ করে, জানো? ৬০ বছরের বয়সের মানুষ তার জীবনের ২য় জন্ম লাভ করে। এই পুরনো বাড়িটি আসলে তোমার মনের একটি ম্যাপ। বাড়ির কোন অংশে তুমি স্বপ্নে দেখেছো তা খুব গুরুত্বপূর্ণ। যদি ছাদ দেখো তবে তা তোমার আধ্যাত্মিক উন্নতির আকাঙ্ক্ষা। যদি রান্নাঘর দেখো তবে তা পুষ্টি এবং ভালোবাসার অভাব। আসলে তোমার অবচেতন মন তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার অভিজ্ঞতার সঞ্চয়, যা তুমি হয়তো এখন অবহেলা করছো। এই স্বপ্নগুলো তোমাকে তোমার ভেতরের, ভালো করে বুঝবে, এই স্বপ্নগুলোই তোমাকে তোমার ভেতরের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার অনুপ্রেরণা দিচ্ছে। তাই মাথায় রাখবে, অনেক স্বপ্ন কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। তাই স্বপ্ন যদি দেখো, স্বপ্নটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরা অনেক সময় ভাবি যে আমরা যেটা দেখেছি, যেন বিজ্ঞানের ভাষায় কোনো ইমেজ আমাদের ব্রেন তৈরি করতে পারে না। মানে আচ্ছা। আমাদের মানে সায়েন্স বলা হয়েছে যে ধরো আ মানে কোনো রূপ
হুম। মানে কোনো তুমি, আমি যদি তোমাকে হুম। দেখেছি তো তোমার কথা আমি ভাবতে পারি, তোমাকে হুম। নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি, তোমাকে নিয়ে আমি চিন্তা করতে পারি, তো তোমার ছবিটা কিন্তু আঁকতে পারে। কিন্তু যাকে আমি দেখিনি কোনোদিন, আচ্ছা। তার ছবি কিন্তু আমাকে স্বপ্ন দেখাবে না। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এরকম অনেক যাদের কোনোদিন দেখিনি, হুম, আচ্ছা। তাদের কিন্তু আমি স্বপ্ন দেখি। যেহেতু আমি স্বপ্ন তত্ত্ব নিয়ে কালচার করি, স্বপ্ন নিয়ে আমি এমন এমন জায়গা, যে জায়গা আমি জীবনে কোনোদিন দেখিনি, সেই জায়গার স্বপ্ন আমি দেখি। তো এইগুলি নিয়ে বিতর্কে যাব না। কিন্তু সায়েন্স বলে যেটা তুমি কোনোদিনও দেখোনি, সেই ইমেজ তৈরি করতে পারে না, আমাদের স্কেচ তৈরি করতে অনেকে পারে বলে না। যে মানে অনেক কোনো সময় তো দেখেছে সাবকন্সিয়াস মাইন্ডে হ্যাঁ, সেটাই আবার আসছে। সেটা আসছে, সেটা কিন্তু আসছে। এটা ছাড়াও হতে পারে এটা কিন্তু। ছাড়া হতে পারে, কিন্তু আমার তো হয়। এবার আমি অন্য হ্যাঁ। কারো হয় জানি না। কিন্তু আমি এমন ফেজ আ মানে দেখেছি, সেটা হয়তো আমি মানে কখনো দেখিনি। এবার হয়তো কবে দেখবো আমি? কবে দেখেছি? মানে হয়তো ছোটবেলায় দেখেছি। যাই হোক, কিন্তু এমন আ কিছু আছে যেটা কিন্তু তোমাকে মানে মনে করিয়ে দেয় যে তুমি এটা করছো, এটা করতে পারো বা এই দিকগুলি। কিন্তু সেটা তোমাকে জানতে হবে। আমরা কিন্তু অনেকের ভাষা বুঝতে পারি না। যেমন ধরো আমরা কাকের ভাষা বুঝতে পারি না। না, পশু-পাখির ভাষা পাই না। বুঝতে পারি তো না এই অবশ্যই। পশু-পাখির ডাকও কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের বুঝিয়ে দেয় আগে থেকে। যদি আমরা এই ভাষাটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। তেমনি এই স্বপ্নটাও যদি তোমরা বুঝতে পারতে এই স্বপ্নর মানেটা কি, তাই জয়দেব শাস্ত্রী কিন্তু আজ নয়, আজ আমি তোমাদের বলি, আজকে আমার যে বয়স, সেই বয়স অনুযায়ী আমি কিন্তু প্রচুর ছোটর থেকে কিন্তু এই প্রফেশনে আছি। আজকে 35-6 বয়স আমার। তো সেই জায়গা থেকে তোমাদের বলবো যে যতদিন আমি এই জায়গায় আছি, ততদিন তোমরা সবাই জানো যে নতুন কিছু নিয়ে এসেছি। নতুন ধরনের কিছু, নতুন কিছু জিনিস, নতুন কিছু ভাবনা, চিন্তা, সমস্ত কিছু। তো তাই বলবো যে এমন জিনিস আমার কাছে রয়েছে যেটা হয়তো অনেকের কাছে নেই। এই স্বপ্ন তত্ত্ব নিয়ে আলোচনা করা, তিল তত্ত্ব নিয়ে আলোচনা করা, নারী জ্যোতিষ নিয়ে আলোচনা করা, আবার একটা নিয়ে শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করা, শব্দ ভাইব্রেশন নিয়ে আলোচনা করা, ও ভয়েস নিয়ে আলোচনা। তোমার ভয়েস শুনে তুমি আচ্ছা, কোন ক্যারেক্টারের সেটাও কিন্তু বলা যায়। বলা যায়। সেটা আমি করি আরকি। অসাধারণ। তো এইগুলি নিয়ে আমি সবসময় কিছু নিয়ে আসছি। রেভুলেশন, যে জ্যোতিষটা শুধু আ এই নয় যে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এর সীমাবদ্ধ। মধ্যে অনেক কিছু আছে। অনেক কিছু শিখতে তোমাকে হবে। নিয়ে আসতে হবে। তোমাকে বুঝতে হবে, জানতে হবে। নেক্সট কি আছে কোয়েশ্চেন? বুঝতেই পারছি মানে একই ছাদের নিচে আরকি সবকিছু মানে আপনি আ যেটা তো এবার আমার আরেকটা প্রশ্ন যেটা শর্মিষ্ঠা করেছে, আমাকে মেসেজ করেছে, জানতে চেয়েছে আগরতলা থেকে যে আমার সইয়ের নিচে আমি সবসময় ২ টো বিন্দু দিই। এটা কি ঠিক? মানে সই আরকি গ্রাফোলজি যেটা সেটা নিয়ে প্রশ্ন করেছে। খুব ভালো প্রশ্ন আরকি। শর্মিষ্ঠা, গ্রাফোলজি বা হাতের লেখা, ভালো করে শুনবে। গ্রাফোলজি বা হাতের লেখা বিজ্ঞান অনুযায়ী সইয়ের নিচে ২ টো বিন্দু দেওয়ার অর্থ হলো তুমি নিজের অজান্তেই নিজেকে সুরক্ষিত রাখতে চাইছো। একে বলা হয় সেলফ গার্ড মেকানিজম। কি বলা হয়? সেলফ গার্ড মেকানিজম। এটি তোমার আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থানের মধ্যে একটি ছোট বিরতি নির্দেশ করে। যদি বিন্দুগুলো যদি বিন্দুগুলো খুব স্পষ্ট হয়, তবে তার মানে তুমি মানুষের সাথে মিশতে ভালোবাসলেও নিজের গোপন কথা কাউকে সহজে বলবে না বা বলছো না। কিন্তু অতিরিক্ত বিন্দু বা ড্যাশ তোমার চলার পথে বাধা তৈরি করতে পারে। যারা তাদের সইয়ের নিচে ঊর্ধ্বমুখী রেখা টানে, যারা তাদের সইয়ের নিচে ঊর্ধ্বমুখী রেখা টানে এবং তারপর বিন্দু দেয়, তারা জীবনে আকাশ ছোঁয়া সাফল্য পায়। কারণ তারা জানে কোথায় থামতে হয় এবং কোথায় এগোতে হবে। তোমার সই তোমার ভবিষ্যতের লোগো, তাই একে সচেতনভাবে সাজাও। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের বলবো তোমাদের সই কেমন, সই কিভাবে করো, আমাকে লিখে জানাও। আমি পরবর্তী অনুষ্ঠানে তোমার নাম দিয়ে আমি বলবো
যে তোমার কি হতে পারে। তাই সই দিয়েও কিন্তু বিচার করা যায়, জয়দেব শাস্ত্রী করে। অনেকে সই করতে পারে না, টিপ সই দিয়েও কিন্তু আমি বিচার করি। তাই চিন্তা কিসের? সব সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাচ্ছে জেডি অ্যাস্ট্রো একাডেমিতে, তাই তো? একদমই। এবং অনেকে আছে ভুল সই করে, তো সেই সইটাও কিন্তু কারেকশন করা যেতে পারে, কারণ সইটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সব ইয়েস। জায়গায় যাচ্ছি নিজের ছাপটা কিন্তু ওই সই দিয়েই ছাড়ছি। আমি তোমাকে দ্যাট ইজ বলি ভেরি ইম্পর্টেন্ট আমার আমি যা মনে তোমাকে হয়। বলি, আমি আজও পর্যন্ত ১০,০০০ সই ঠিক করেছি। কেউ সই করে সোজা টান দেয়, কেউ সই করে ডট দেয়, একদম, কেউ সই করে এরকম একটা দাগ দেয়, কেউ সই করে নিচে একটা দাগ দেয়, একদম। অনেক কিছু পাল্টে। কেউ দেখা গেল সই করে প্রথম যে লেটারটা ওটা হুম, বড় লিখলো, কেউ আছে সব সই করার লাস্ট যে লেটারটি বড় লিখলো, কেউ আছে সই করার শেষে একটা বিন্দু দিল। হুম। আমি সমস্ত কিছু আমি দেখি ওর জন্য কোন সইটা পারফেক্ট। সই মানে সিগনেচার তোমার জীবনের অনেক লাক্সারি নিয়ে আসতে পারে। তাই সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হয়। সময় মনে হয় খুব কম আমাদের, একদম তাই না? ঘড়ি কাঁটা বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কিন্তু ইচ্ছা করে না, মনে হয় সারাদিনটাই এইভাবে কথা বলে যাই, এইভাবেই সমস্যার সমাধান করে যাই। এবং সই নিয়ে কথা বললাম আজকে, গ্রাফোলজি নিয়ে কথা বললাম, নিউমারোলজি কথা বললাম। তো অনেক, অনেক প্রশ্ন দর্শকদের থাকে, আপনারা সকলে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, অবশ্যই শেয়ার করবেন। ইনস্টাগ্রামেও আমাদের পেজ আছে। তো অনেক সময় আমাদের টিভির মাধ্যমে আমরা যোগাযোগ করি, কিন্তু টিভির মাধ্যমের বাইরেও কিন্তু একটা জগৎ আছে সোশ্যাল মিডিয়া, সেখানেও কিন্তু আমাদের কানেকশন যাতে অটুট থাকে। এবং আমাদের সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রীজি। শেষে যাওয়ার আগে তুমি সবসময় এন্ড আপ কিছু একটা ভালো কিছু বলো দর্শকদের, কারণ দর্শকরা শুনতে চায় তোমার থেকে। তোমাদের একটা কথা বলি, সবাইকেই বলি, যারা আমার শো দেখছো, অনুষ্ঠান দেখছো, তাদের সবাইকে বলবো যে তোমাদের চিন্তার কিছু নেই। আমি জয়দেব শাস্ত্রী, আমি আজ একটা জায়গায় রয়েছি। আমি জ্যোতিষ জগতে একটা জায়গায় আছি। আমি গর্ব করে বলি যে আমি আজ বহু বহু পার্সনকে দেখছি এবং তারা হ্যাপি এবং তারা খুব খুশি এবং তারা খুব ভালোবাসে। তাই আমি একটা টিম তৈরি করেছি। আমি একটা টিম তৈরি করেছি, ১০০ জনের একটা টিম। আমার কাছে ১০০ জনের একটা টিম রয়েছে এবং সেই টিম সমস্যার সমাধান যে কি করে করতে হয় তারা জানে। সেই টিমগুলিকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এমন করেছি যে যার যা সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার সঠিকভাবে গাইড করা থেকে শুরু করে সমস্ত কিছু আস্তে 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 একটা জায়গায় নিয়ে আসে। এই আজকে একজন জ্যোতিষের কাছে গেলাম, দেখালাম, রেমেডি নিলাম, সম্পর্ক শেষ তা নয়। প্রতিদিন তোমার কেমন যাবে, ভালো না মন্দ, আজকের দিনটা তোমার কেমন যাবে, আজকে তুমি কোন কালারটা পরবে, আজকে তুমি কি রঙের শাড়িটা পরবে, তুমি যদি মেয়ে হও আজকে তুমি কোন কালারের লিপস্টিকটা পরবে, আজকে তুমি কোন কালারের জুতোটা পরবে, আজকে তুমি কোন কালারের শাড়িটা পরবে, আজকে তুমি কোন ব্যাগটা নিয়ে যাবে, তুমি যদি কোনো ছেলে হও আজকে তুমি অফিসে কি নিয়ে যাবে, কোন পেনটা ব্যবহার করবে, তোমার সিগনেচারটা কেমন হবে, সমস্ত কিছু পাই টু পাই বলে দেওয়া হয়। আজকে কোন টোটকাটা তুমি ব্যবহার করবে এবং এর জন্য যারা কেরিয়ার করতে যাও, গড়তে চাও যে এই সাবজেক্টের উপর একটা কেরিয়ার গড়ে তুলবো, আর এমন একটা জায়গা এই পৃথিবীর মধ্যে বলবো না, WB এর মধ্যেই প্রথম এমন একটা ইনস্টিটিউট, এমন একটা একাডেমি, জেডি অ্যাস্ট্রো একাডেমি, যেখানে শেখানো হয়। শেখানোর পরে তোমরা চাইলে এখানেই আমার টিমের মধ্যেই তোমরা জব করতে পারো। চলো তুমি তা সেখানে শেখো, আমার ভালো লাগবে। কারণ আমি চেষ্টা করব যে আমি যে সাবজেক্টটাকে নিয়ে আছি সেই সাবজেক্টটা যাদের ভালো লাগে, ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, যারা ভালোবাসো শিখতে, তারা যদি মনে করো যে আমি ভালো লাগে আমি শিখবো, কন্ট্যাক্ট মি। তোমাকে তৈরি করার দায়িত্ব আমার। আমি আমার জায়গায়, তুমি যদি মনে করো এখানে থেকে খেয়ে শিখবে, প্র্যাকটিক্যালি শিখবে, আমার সাথে চেম্বারে গিয়ে গিয়ে শিখবে, আমার কাছে থিওরি শিখবে, সমস্ত কিছু সুযোগ সুবিধা সব আছে। সপ্তাহে একদিন আসবে, এসে গিয়ে বাড়িতে যাওয়া আসা করে শিখবে, সেটাও পারো, সমস্ত সুযোগ সুবিধা। কিন্তু শেখো, শেখার পর একটা বছর তোমরা আমাকে দাও, সারাটা জীবন আমি তোমাদেরকে দেবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।